ওয়েলকাম টু ইউরোবিডি ব্লগ এন্ড টিপস। বিদেশের স্বদেশের সৃষ্টিজীবী মানুষের হরেক রকম কথা বলে চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি রেজাউল আবেদিন। পৃথিবীর যে প্রান্ত থেকে এই ব্লগটি দেখছেন আপনাকে শুভ সকাল, শুভ মধ্যাহ্ন এবং শুভ সন্ধ্যা। আশা করি পরম স্রষ্টার পরম মহিমায় আলহামদুলিল্লাহ কুশলে আছেন। আমিও আপনাদের দুয়ার বরকতে ভালো আছি। ইসলাম ইমানে হোসেনি আল্লাহ রহমানুর রাহিম রহমতুল্লাহ আলমী। আজকের আলোচনা হলো পর্তুগাল নিয়ে। যারা পর্তুগালে বিশেষ করে বসবাস করতে চান, দেখুন তিনটা কি পয়েন্ট আমি অ্যানালাইজ করতেছি। যারা হুট করে পর্তুগালে আসে, মনস্থির করেছে, বিভিন্ন মিডিয়াতে দেখেছে যে পর্তুগালে খুব সহজেই নাগরিকত্ব মিলে, পর্তুগাল রেসিডেন্ট কার্ড পাওয়া যায়, পর্তুগালে অনেক কিছুই মিলে, কিন্তু সবই মিলে। কিন্তু আমি দেখি যে নতুন মানুষের মধ্যে ধৈর্যচ্যুতি, একেবারে ধৈর্য নাই বলে চলে। যারা একেবারে বিদেশ থেকে অন্য দেশ থেকে পর্তুগালে ঢুকেই তাদের প্রধান চেতনা হয়ে দাঁড়ায় যে কাজটি আসলে আগের থেকে চিন্তা ভাবনা করে আসা উচিত, সেটা তারা করে না। যেমন পর্তুগালে আসলে আপনি জানতেছেন যে একটা নতুন দেশে আসতেছেন ভিজিট ভিসা নিয়ে বা অন্য দেশের সেনজেনের ভিসা নিয়ে পর্তুগালে প্রবেশ করতেছেন, তাহলে আপনাকে এসে কে জব দিবে, কে চাকরি দিবে আপনাকে? আমার প্রশ্ন এটাই, কে চাকরি দিবে আপনাকে? এইটার নিশ্চয়তা যদি আপনি করতে পারেন যে আপনি চাকরি পাবেন, তাহলে তার কোনো টেনশন নাই। আর নতুন অবস্থায় এসে খুব স্ট্রাগল করা লাগে, বলতে অনেক চিন্তা ভাবনা করা লাগে, অনেক ডকুমেন্টের দরকার হয়। প্রথমে আমি বলবো, প্রথমে পর্তুগালে আসার পরে আপনার কয়েকটা বেসিক ডকুমেন্ট তৈরি করতে হবে, যে ডকুমেন্টগুলো আপনাকে যখন আইমাতে বায়োমেট্রিক দেওয়ার সময় আপনার ওই ডকুমেন্টগুলো কাজে লাগবে। এক নম্বর হচ্ছে ফাইন্যান্সের সার্টিফিকেট বা ফাইন্যান্স নাম্বার বের করা। দুই নম্বর হচ্ছে এটাকে বলে সোশ্যাল ডকুমেন্ট বের করা, সোশ্যাল নাম্বার বের করা। সোশ্যাল ডকুমেন্টের মধ্যেই সোশ্যাল নাম্বারটা থাকে, সেটা বের করা। আর একটা হচ্ছে জুনতা সার্টিফিকেট বের করা। তবে জুনতা সার্টিফিকেট প্রথম অবস্থায় আপনারা নেবেন না। জুনতা সার্টিফিকেটটা যখন আইমা বা ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সময় এটা চায়, সেক্ষেত্রে আপনারা বের করবেন। আর এই দুইটা জিনিস মেইনলি লাগবে। তারপরে হচ্ছে আপনার জব খোঁজা, যেটা বিভিন্ন আর্টিকেল রয়েছে, এক একটা আর্টিকেলের নিয়ম এক এক রকম। যেমন 88(2) ধারায় আপনার 70 করে। বেশিরভাগ ক্ষেত্রে যারা জবের মানে ওয়ার্ক কন্ট্রাক্ট, যেমন আপনার জব হইলো, আপনার মালিক আপনাকে ওয়ার্ক কন্ট্রাক্ট দিবে। প্রথমে হুটখাট করে জব কন্ট্রাক্ট মানুষের কথায় কিনতে যাবেন না। জব কন্ট্রাক্ট কিনাটা হচ্ছে অবৈধ, এই কাজটা করতে যাবেন না। যেটা করতে পারেন, ওই ডকুমেন্টগুলো তৈরি করার পরে আপনারা জব খুঁজবেন, চাকরি খুঁজবেন, স্থায়ী চাকরি খুঁজবেন। সবার আগে, সবার জন্য খুব কঠিন সরাসরি এসে পর্তুগিজ কোম্পানি, বিদেশি কোম্পানি পর্তুগালে চাকরি পাওয়া। কিন্তু যাদের ভাগ্য খুবই ভালো, সুপ্রসন্ন ভাগ্য, সৌভাগ্য যাদের বেশি, তারা অল্প পরিশ্রমী হয়তোবা আপনি একটা ভালো চাকরি পেতে পারেন আশানুরূপ। ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় 2-4 মাসের ভিতরে কোনো জব আপনি পেলেন না, সেক্ষেত্রে আপনার কি করণীয়? অনেক ভাই ব্রাদার তখন এগ্রিকালচারের দিকে দ্বারস্থ হয়। দেখুন, এগ্রিকালচারও এখন এত মানুষ উপচে পড়া ভিড় থাকে বিভিন্ন শহরে। যেমন তাবিরা একটা সিটি আছে, বেজা একটা সিটি আছে, ঠিক আছে, বেজা ডিস্ট্রিক্ট, তাবিরা, তারপরে হচ্ছে আপনার আলগ্রাবের ফারু, এই সমস্ত এলাকায় আপনারা এগ্রিকালচার জব খুঁজতে পারেন। আর এগ্রিকালচার জব খুঁজলে সেখানে আমি যে বললাম যে ডকুমেন্টগুলো বেসিক, এই বেসিক ডকুমেন্টগুলো আগের থেকে লিসবন থেকে তৈরি করে নিতে হবে। মানে আপনি নিজে তৈরি করে নেবেন। কথা হচ্ছে এখানে ওই কারো দিয়ে টাকা পয়সা দিয়ে করানোটা এখানে রিস্কি। এখন বর্তমান যে সময় নতুন নতুন মানুষ পর্তুগালে এসে দেখা গেছে যারা ম্যাচিউর্ড না, যাদের আসলে কি বলবো আমি, একেবারে কোথায় কোন লেভেল থেকে উঠে এসেছে জানি না, এখানে এসে একদম দেখা যায় 50 ইউরোর জন্য তারা 2 নম্বর জালিয়াতি ডকুমেন্ট তৈরি করে ফেলে। এতে করে মানুষ হয়রানির সম্মুখীন হয় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন যে এই পোস্টগুলো আসে। ঠিক আছে। তো আপনারা কখনোই এগুলো করবেন না, বুঝে শুনে যা করার তা করবেন। তারপরে হচ্ছে আমি বললাম যে কেনই এসে আপনি এই যে স্ট্রাগল করবেন। যদি আপনি পর্তুগালে আসেন, চেষ্টা করবেন দেশ থেকে নতুন আসলেও দেশের থেকে যেন ফাইন্যান্স ব্যাকআপ, অ্যাটলিস্ট আপনার বছরখানেক ফাইন্যান্স ব্যাকআপ আপনি পান, 6 মাস 8 মাসের ব্যাকআপ, আর্থিক ব্যাকআপ পান, সেটা দেখতে হবে। আপনার টাকা লাগলে বাংলাদেশ থেকে এনে অনেকে চলে পর্তুগালে, এটা কিন্তু ধ্রুব সত্য কথা। আমি কোনো কিছু এখানে হাইড অ্যান্ড সিক খেলতেছি না, বাস্তব যা তা আমি বলি। অনেকে আমার কথা অপছন্দ করে, ঠিক আছে, অনেকে অপছন্দ করে, তাতে কোনো যায় আসে না। বাট আমার যা সত্য কথা, যা ধ্রুব সত্য, বাস্তবতা নিরিখে আমাকে আলোচনা করতেই হয়, যেহেতু কথা প্রসঙ্গে এসেছে। তাহলে আপনারা ফাইন্যান্সিয়াল আর্থিক ব্যাকআপটা রাখার ব্যবস্থা করবেন। পরবর্তীতে একটা সময় যখন আপনার এই পর্তুগালের রেসিডেন্ট কার্ড হয়ে যাবে, পর্তুগালে একটা ধারাবাহিক চাকরি থাকবে, তখন মোটামুটি একটা চলার মতো অবস্থা সৃষ্টি হবে। আপনারা যারা ঋণ করে পর্তুগালে আসেন, আমি এটা বলবো খুবই খারাপ একটা দিক। আপনারা ঋণ করে পর্তুগালে আসবেন না। পর্তুগালে আসতে গেলে আপনার অর্থনৈতিক অবস্থা, আপনার ফ্যামিলির যদি ভালো থাকে, ঠিক আছে, তাহলে আপনারা পর্তুগালে আসুন। অনেক বাংলাদেশ থেকে আমার সাথে যোগাযোগ করে বিভিন্ন বিভিন্ন মেসেঞ্জার বা অনলাইনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে
মানে একটা কমন কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে ভাই আমি তো পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা এখন দিলাম, 1 বছর হয়ে যাচ্ছে, 3 মাস 6 মাস হয়ে যাচ্ছে, আমার ভিসার খবর নাই। ঠিক আছে, দেখুন বর্তমান পরিস্থিতিতে পর্তুগালের ওয়ার্ক ভিসা আসলে রেশিও অনেক কম, এবং হলেও সেটা অনেক 9 মাস 10 মাস 1 বছর পর্যন্ত টাইনা টুনা ইন্ডিয়া থাকা অবস্থায় ভিসা ওয়েটিং ভিসা হাতে আসা অবস্থায় মোটামুটি গড় পরতায় 1 বছর সময় লাগে। সেই 1 বছর ধৈর্য ধরার মতো মানসিকতা যদি আপনার অবস্থা না থাকে, তাহলে আপনারা অবশ্যই পর্তুগালের জব ভিসা নেওয়া, ওয়ার্ক ভিসা নেওয়া কেউই চেষ্টা করা উচিত নয়। এখন আসুন সেকেন্ড আরেকটা অপশন। অনেক ভাই ব্রাদারের ফ্যামিলি পর্তুগালে থাকে, হাজবেন্ড পর্তুগালে থাকে, দেখা গেল একটা ভালো কিছুই করে এখানে উনি, কিন্তু ওনার হাজবেন্ডও ওই যে ইমিগ্রেশনের ডকুমেন্ট নিয়ে অনেক ধারণা নাই, স্বচ্ছ ধারণা নাই। ফলে দেখা যাচ্ছে অনেক ব্লগের নিচে কমেন্ট, তারপরে হচ্ছে অনেকের কাছেই, আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকেই ডাইরেক্ট চেষ্টা করে আমার সাথে মিট করার জন্য, কথা বলার জন্য। দেখেন আমি নিজে থাকি ব্যস্ত, এর মধ্যে আমার ব্লগ যেগুলো আছে, ব্লগের নিচে কমেন্ট করলে আমি প্রশ্নোত্তর পর্বে এগুলোর উত্তর দিয়ে দিই, যদি আমার এই আলোচনা এটা না আসতে। তো এখন কথাটা বলছি এই অর্থে, আপনারা জানতে চান যে ভিজিট বিষয় এখানে পর্তুগালে আসা যায় কিনা। দেখুন বাংলাদেশে কিন্তু পর্তুগালের এম্বাসি নেই, এম্বাসি নাই। অদূর ভবিষ্যতে বাংলাদেশে পর্তুগালের এম্বাসি হতে পারে, বাট এটার সম্ভাবনা এখন আমি কোনো দেখছি না। অনেক ধরনের দেখা গেছে বাংলাদেশ থেকে যারা আসে এখানে ভিজিটে আসে, বড় বড় সরকারি কর্মকর্তা, তারা এসে একটা আলোচনা করে, এই আলোচনাটা বিভিন্ন মিডিয়াতে দেখবেন ফলাও করে প্রচার হয় যে বাংলাদেশে হয়তো বা একটা কিছু কনসুলার অফিস হয়ে যাচ্ছে পর্তুগালের, বা আদৌ আমরা আরো 2-3 বছর আগের থেকে এটা শুনে আসছি, কিন্তু এখনো কোনো এটার পজিটিভ কোনো খবর আমরা শুনতে পাই না। তাইলে একমাত্র ফ্রান্সের এম্বাসি বা দেখেন সেনজেনের অন্য কোনো এম্বাসি যদি আপনার এই সি ক্যাটাগরির ভিসা 3 মাস মেয়াদী যে ভিসাগুলোতে, সেগুলো যদি গ্রহণ করে সেই দূতাবাস, তাহলে আপনারা আবেদন জমা দিতে পারেন। কিন্তু আমি এই কথা বলে রাখি, যদি আপনি আবেদন জমা দেন ঢাকায় অন্যান্য দেশের দূতাবাসে, যেমন এক্সাম্পল হচ্ছে ফ্রান্সের দূতাবাসে অনেকেই করে থাকে, কিন্তু আপনার যদি ডকুমেন্ট দুর্বল হয়, ঠিক আছে, আপনি এখানে পর্তুগালের যে আপনাকে সাপোর্ট দিবে তার ডকুমেন্টটা যদি দুর্বল হয়, যেমন দুর্বল বলতে কি বোঝায়, যেমন ফাইন্যান্সিয়াল অবস্থা, পর্তুগালের ফাইন্যান্সিয়াল অবস্থা এমনি কম, দেখা গেছে ব্যাংক ব্যালেন্স যদি এখানে 2000 ইউরো দেখাইতে না পারে, হ্যাঁ, তাহলে ওনার এটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্পন্সরশিপ কি করে দিবে। আমার প্রশ্ন এটা, অনেকে হয়তো ভুল বুঝতে পারে যে উনি এই কথা বলছে। হ্যাঁ, আপনার যদি ফাইন্যান্সিয়াল আর্থিক অবস্থা, ব্যাংক স্টেটমেন্ট পর্তুগালের ভালো অবস্থা দেখাইতে পারেন, পর্তুগালে কি করেন, আপনি যদি একটা ভালো ব্যবসা করেন, বিজনেস করেন, ভালো একটা চাকরি করেন, পার্মানেন্ট চাকরি, কোম্পানি যদি ভালো হয়, আপনি যদি একটা ইনভিটেশন লেটার দেন, সেক্ষেত্রে ভিন্ন হতে পারে, আপনার রেজাল্টটা পজিটিভ হতে পারে। বাট তারপরেও আমি কিন্তু আশা দেখতেছি না খুব, একেবারে দিলেই যে আবেদন দিলেই যে সি ক্যাটাগরি ভিসা হয়ে যাবে, আপনি পর্তুগালে সরাসরি ঢাকা টু লিসবন বা পর্তুগালে চলে আসতে পারবেন। আপনাকে অবশ্যই এটার জন্য আরো বিকল্প চিন্তা করতে হবে। সবচেয়ে ভালো হয় আপনারা যদি ইয়েতে জমা দেন, নয়াদিল্লিতে যাইয়া, ভারতের নয়াদিল্লিতে যাইয়া যদি আপনারা পর্তুগাল এম্বাসিতে জমা দিতে পারেন, বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিতে পারেন, তাহলে ভালো হয়। যাই হোক, পর্তুগালে যারা আসতে চান তাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল, প্রাণডালা আগাম শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল, দোয়া রইল, ভালোবাসা রইল। আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন, যারা এই দেখতে চান এই আমার ব্লগে থাকুন, কমেন্ট করুন।